Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video. আজকে আমি আপনাদেরকে দেখাবো জেএসসি, এসএসসি, এইচএসসি, বিসিএস অথবা কম্পিটিটিভ এক্সামে ইংলিশ গ্রামার নিয়ে যে রাইট ফর্ম অফ ভার্ব আসে সেই রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো আমি আপনাদেরকে A to Z প্রথমে বুঝাবো এবং রুলসের এক্সাম্পল দিব যে কেন কোন রুলটা কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে থাকলে কিভাবে এটাকে আনসার করবেন A to Z যেন মুখস্থ আপনাকে না করতে হয়, আপনি যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব নিজে আনসার করতে পারবেন। দ্যাট আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং ইন দিস ভিডিও। এবং সবশেষে আমি ঢাকা বোর্ড কুয়েশন 2019 থেকে এসএসসি এবং এইচএসসি নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেন আপনারা 100% রাইট ফর্ম অফ ভার্ব যে কোনো পরীক্ষায় আসুক আপনারা আনসার করতে পারেন। আপনি জেএসসির স্টুডেন্ট হন, এইচএসসির স্টুডেন্ট হন, এইচএসসির স্টুডেন্ট হন, সেটা বড় কথা নয়। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে রুলগুলো ভালো করে বুঝতে হবে এবং সেই রুলগুলো দিয়ে আনসার করতে হবে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। আজকে আমি আপনাদেরকে এখানে রুল এক্সাম্পল এবং গুড সলিউশন দেখাবো। এখানে দেখেন 7টা রুল আমি আপনাদেরকে দিছি। প্রথম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস, এরপর আছে টু, এরপর মেইন ভার্ব হয়, বি থাকলে এমিজার হয়, বাইয়ের পূর্বে যদি হয় সেটা পাস্ট পার্টিসিপল হয় এবং একটা সাহায্যকারী আগে আপনাকে বসাতে হবে। দুই অক্ষরে যদি কোনো কথা মিলে সেটা মেইন ভার্ব হবে, নিজে কাজ না করলে সেটা পেসিভ হয়ে যায়। যদি হয় বা করা হয় অর্থে মিলে তাহলে আপনাকে বসাতে হবে এমিজার ভার্বের পাস্ট পার্টিসিপল। আর অ্যান্ড যদি দেওয়া থাকে, এটা সবচেয়ে সহজ একটা সিস্টেম, আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো প্রথম আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্ব এর একটা ইম্পর্টেন্ট রুল যেটা প্রায়ই আসে। থার্ড পারসন যদি সাবজেক্টের সাথে সাথে ব্র্যাকেট থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস। তো আমার প্রথম প্রশ্ন আসে যে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? লক্ষ্য করবেন থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে এই তিনটা জিনিস বাদে, আই, উই এবং ইউ, এইগুলো বাদে যা আছে, এগুলো বাদ দিয়ে যা আছে সবই থার্ড পারসন। সবই কি পাবেন? থার্ড পারসন। সবই থার্ড পারসন। এখন থার্ড পারসন সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, যদি থার্ড পারসন একটা হয়। আই, উই, ইউ বাদ দিয়ে যা আছে সবই থার্ড পারসন সিঙ্গুলার। যদি একটা হয় তাহলে সেটাই হবে থার্ড পারসন সিঙ্গুলার। কয়টা হলে? একটা হলে। এখন একটা এরকম কি কি থাকতে পারে? একটা আপনার থার্ড পারসন সিঙ্গুলার এগুলো থাকতে পারে সরাসরি আপনার এরকম যে হি, এরপর সি, এরপর ইট, এরপর যে কোনো নাম অথবা যে কোনো নাউন, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার যদি একটা বোঝায়। যেমন আপনি যদি একটা আপনার সামনে যা কিছু দেখবেন সবই থার্ড পারসন, শুধু আই, উই, ইউ বা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে একটা হলে থার্ড পারসন সিঙ্গুলার হয়। যেমন আমি যদি আপনাকে এখানে একটা উদাহরণ দেই, দেখেন হি গো, ব্র্যাকেটে দেওয়া আছে, ধরেন ব্র্যাকেটে দেওয়া আছে গো। এখন লক্ষ্য করেন এই হিটা যে থার্ড পারসন সিঙ্গুলার এটা বুঝবেন কিভাবে? চিন্তা করেন এই হি, এটা কি আই, উই, ইউ? লক্ষ্য করেন এই আই, উই, ইউ এর মধ্যে পড়ছে হি না, তাহলে এই হিটাই হচ্ছে থার্ড পারসন। এখন হি দিয়ে কয়জনকে বুঝে? একজন, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার। এখন থার্ড পারসন সিঙ্গুলার পরে যদি মূল ভার্ব বসাতে হয়, যদি দুই অক্ষরের কোনো বাক্য মিলাতে হয়, যেমন সে যায়, এরপর লক্ষ্য করেন টু স্কুল রেগুলারলি। এখন দেখেন হি গো টু স্কুল। এখন এখানে আপনারা কি দিবেন? দেখেন এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস আপনাকে যোগ করতে হবে। তাহলে এখন প্রশ্ন আসে আপনি থার্ড পারসন সিঙ্গুলারে এস বসাবেন নাকি ইএস বসাবেন? মনে রাখবেন এটার সংক্ষিপ্ত আমি এখানে দিয়ে দিলাম। ইএস বসাবেন যদি এই অক্ষরগুলো থাকে, সিএইচ, এসএইচ, এস অথবা ডাবল এস, ও, ভি, এক্স, জেড, এগুলো যদি থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে ইএস বসাবেন। আর যদি এই অক্ষরগুলো না থাকে তাহলে আপনাকে এস বসাতে হবে। এটা আপনারা মাথায় রাখবেন।
তাহলে আমরা যদি এখানে হি গোস লিখছি, সে স্কুলে যায়, এখন আমি যদি এটাকে বাংলাতে করি তাহলে এই গোস অর্থ যায় সে স্কুলে যায়। যায় কয় অক্ষর? 2 অক্ষর। তো আমি এখানে একটা রুল দিচ্ছি, 2 অক্ষর মিললে মেইন ভার্ব বসাতে হবে আপনাকে। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, মনে রাখবেন থার্ড পারসন সিঙ্গুলার থাকলে মূল ভার্ব বসালে সেটার সাথে এস বা ইএস হবে। তাহলে ইএস হবে কখন? এই অক্ষরগুলো থাকলে আপনাকে ইএস ব্যবহার করতে হবে। কি কি? সিএইচ, এসএইচ, এস ডাবল এস, ও ভি এক্সেট। এখন আপনি এটা মনে রাখার জন্য এইচ এর ডি একসাথে বলেন, এস এর ডি একসাথে বলেন, ওবি এক্সেট একসাথে বলেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এখন ইএস বসলাম। এখন যদি এরকম থাকে করিম প্লে, ব্র্যাকেটে আমি দিলাম, তাহলে দেখেন করিম প্লে ফুটবল এভরি ডে। এখন করিম প্লে ফুটবল এভরিডে এর বাংলা যদি একটু চিন্তা করেন, বাংলা না চিন্তা করে আপনারা মুখস্থ করার চিন্তা করবেন না, বাংলাতে মিলান করিম খেলে ফুটবল। তাহলে করিম কি খেলে? ফুটবল খেলে। এখন করিম খেলে, খেলে কথাটা 2 অক্ষর, 2 অক্ষর থাকলে মূল ভার্ব হয়। আর যেখানেই মূল ভার্ব হবে সেখানে আপনি চিন্তা করতে হবে সাবজেক্টটা কি থার্ড পারসন। এখন করিম, তাহলে দেখেন করিম কি থার্ড পারসন? কীভাবে বুঝবেন? করিম কি আই? না। করিম কি উই? না। করিম কি ইউ? না। তাহলে এই আই উই ইউ না থাকলে বুঝবেন এটা থার্ড পারসন। এখন করিম দ্বারা একজনকে বোঝায়, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস হবে। এখন প্রশ্ন হচ্ছে সবার শেষের অক্ষরটা লক্ষ্য করেন, এখানে আছে ওয়াই। এই ওয়াইটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে যে ইএস এর জন্য আমি যে রুলগুলো দিচ্ছি এখানে কি ওয়াই আছে? না, এখানে নাই। তাহলে আপনাকে বুঝতে হবে এই জায়গার মধ্যে এস ব্যবহার করতে হবে। তাহলে আনসার কি হলো? করিম প্লেস ফুটবল এভরিডে। তাহলে আপনারা বুঝলেন থার্ড পারসন সিঙ্গুলার কীভাবে খুঁজে বের করবেন এবং এস ব্যবহার করবেন না ইএস ব্যবহার করবেন, এই টু জেড আমি এখানে আলোচনা করলাম। এরপরে লক্ষ্য করেন টু থাকলে মূল ভার্ব হয়, টু থাকলে মূল ভার্ব হয়, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ওয়িং টু, এগুলো থাকলে কিন্তু আইএনজি হবে। কি বললাম? লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ওয়িং টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলো থাকলে আইএনজি হয়। এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। টু থাকলেই প্রেজেন্ট ফর্ম, এইটা ঠিক আছে, কিন্তু এইগুলো যদি থাকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে ইউজড, অ্যামিজার, এরকম দিয়ে ইউজ টু, আবার শুধু ইউজ টু থাকলে মূল ভার্ব হবে। এরপর আপনি যদি এরকম পান ওয়িং টু, অথবা এরকম যদি পান গেট ইউজ টু, তখন কিন্তু এই ব্যতিক্রম যদি না জানেন তখন কিন্তু ভুল করবেন। গেট ইউজ টু এগুলো যদি থাকে তাহলে আপনাকে নিতে হবে আইএনজি। তাহলে এগুলো না থাকলে আপনাকে এগুলো মনে রাখতে হবে। টু থাকলেই প্রেজেন্ট ফর্ম, এটা ঠিক আছে, কিন্তু টুর পর কিন্তু যদি আবার এভাবে থাকে উইথ এ ভিউ টু, তখন কিন্তু এটা একটা ভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। তখন লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু এরকম প্রিপোজিশন ফ্রেজের জন্য এরপরে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়ে যাবে। তাহলে আমরা বললাম যে শুধু টু থাকলে সেখানে মূল ভার্ব হয়, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ওয়িং টু, এগুলো যদি পান তখন কিন্তু আইএনজি ব্যবহার করতে হবে, এই কথাটা মনে রাখবেন। তাহলে দেখি আমি এভাবে লিখলাম হি ইউজ টু ব্র্যাকেটে দিলাম ড্রিঙ্ক he used to drink milk every day. এখন লক্ষ্য করেন এখানে আপনার রুল হচ্ছে ইউজ টু, এই যে টুটা হচ্ছে এই টু রুল। এখন আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে অ্যামিজার, ওয়াজওয়ার, গেট ইউজ টু এগুলো যদি থাকে ইউজ টুর সাথে, তার মানে এই ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব এখানে থাকে তাহলে আইএনজি হবে। আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই তাহলে টু থাকলে এরপর মূল ভার্ব, তাহলে ড্রিঙ্ক মূল ভার্ব যেটা আছে এখানে আপনাকে ড্রিঙ্কেই বসাতে হবে। তাহলে কি হবে? হি ইউজ টু ড্রিঙ্ক, এটা কিন্তু ঠিক আছে। তাহলে ড্রিঙ্ক কেন মূল ভার্ব হলো? কারণ এই টুর সাথে এগুলো নাই, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওয়িং টু, গেট ইউজ টু, এরপরে আছে আপনার আরেকটা দিতে পারি আমরা কাম ফরওয়ার্ড টু, এগুলো থাকলে কিন্তু আইএনজি হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে হি ইউজ টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে। এখন আমি যদি এই কথাটাকে আবার এভাবে লিখি হি ইজ ইউজ টু স্মোকিং, তাহলে এখানে দেখেন হি ইজ ইউজ টু, আমি লিখলাম স্মোক, এখন স্মোকের মধ্যে আমি ব্র্যাকেট দিলাম। এখন আপনি মনে করতে পারেন
যে এখানে যে টুটা আছে এই টুর পরে তো আমাদের স্যারে বইলা দিছে মূল ভার্ব হয়, কিন্তু স্যারে এইটাও বইলা দিছে যে এই ইউজ টুর আগে যদি অক্সিলারি ভার্ব থাকে অথবা গেট গট থাকে অথবা ফিল থাকে, যে কোনো একটা ভার্ব থাকে, অথবা এখানে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কিন্তু ইউজ টুর পরে আইএনজি হয়ে যাবে। তখন কিন্তু এটার আনসার স্মোক হবে না। যখন আপনি আইএনজি যোগ করবেন তখন বাউল থাকলে সেটা উঠে যাবে এবং এভাবে হবে ইউজ টু স্মোকিং, সে ধূমপান করতে, তখন অর্থ হবে অভ্যস্ত। আর এখানে যেটা ইউজ টু দিছেন এটার অর্থ কিন্তু হি ইউজ টু, সে ড্রিঙ্ক, সে পান করতো মিল্ক, তাহলে ততাম থাকলে মিলবে এটা, আর অভ্যস্ত কথাটা মিলবে যদি অ্যামিজার ইউজ টু হয় অভ্যস্ত, আর ওয়াজার ইউজ টু থাকলে অভ্যস্ত ছিল। বাট এটার পরে আপনাকে স্মোকিং আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে টুর পরে মূল ভার্ব হয়, কিন্তু আপনার যদি এরকম দেওয়া থাকে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখানে আইএনজি হয়ে যাবে, এইটাই ডিফারেন্স। এখন আমি যদি বলি আই ওয়েন্ট টু ঢাকা টু এখানে আমি দিলাম টু ফেসটা হচ্ছে সম্মুখীন হওয়া, এরপর দিলাম অ্যান ইন্টারভিউ। এখন আপনারা বলেন আই ওয়েন্ট টু ঢাকা টু ফেস হবে নাকি টু ফেসিং হবে, এইটা আপনাদের কাছে প্রশ্ন। মনে রাখবেন যে আপনি তখনই আইএনজি ব্যবহার করবেন যখন এই টুর পূর্বে কোনো অ্যামিজার ইউজ টু অথবা গ্যাট ইউজ টু অথবা ওয়িং টু অথবা কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তাহলে এইটা এখানে নাই। তাহলে আপনারা কি আইএনজি ব্যবহার করবেন নাকি মূল ভার্ব ব্যবহার করবেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন্স টু ইউ। আপনারা এটা অবশ্যই কমেন্টে উত্তর দিবেন। এরপর লক্ষ্য করেন বি মানে হচ্ছে অ্যামিজার। কোথাও যদি ব্র্যাকেটে দেখেন বি দেওয়া আছে তাহলে আপনাকে বুঝতে হবে এখানে অক্সিলারি ব্যবহার করতে হবে। মোস্টলি আপনারা অ্যামিজার ইউজ করবেন, আর অতীতকালের হলে সেখানে আপনারা ইউজ করবেন ওয়াজ, ওয়ার। তাহলে আমরা যদি এখানে ব্র্যাকেটে বি যদি এরকম পাই, যেমন হি ব্র্যাকেটে বি আছে এ স্মল বিজনেসম্যান। এখন তাহলে এখানে ব্র্যাকেটে যদি বি থাকে তখন আপনাকে বুঝতে হবে ব্র্যাকেটের বির পরিবর্তে হি ইজ এ স্মল ম্যান। যদি এটা বর্তমানকালে থাকে তাহলে আপনারা হির সাথে কি হয়, হি ইজ, তাহলে ইজ বসাতে পারবেন। আর যদি অতীতকাল হয় তাহলে ওয়াজ বসাতে, দুটাই বসাতে পারবেন, যেহেতু এখানে দেওয়া নাই। তাহলে হি ইজ এ স্মল বিজনেসম্যান। এরপর লক্ষ্য করেন বাইয়ের পূর্বে পাস্ট পার্টিসিপল হয়, এইটা কেমন থাকে? এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের, আমরা জানি বাই থাকে, এবং বাইয়ের পূর্বে যদি ব্র্যাকেট থাকে, মনে রাখবেন বাইয়ের পরে যদি ভার্ব থাকে, এখানে ব্যতিক্রম আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। বাইয়ের পরে যদি আপনার ভার্ব থাকে তাহলে ব্যবহার করবেন আইএনজি, আর যদি আপনাদের বাই এর পূর্বে ব্র্যাকেট থাকে তাহলে হবে পাস্ট পার্টিসিপল, তাহলে হবে কি পিপি মানে পাস্ট পার্টিসিপল। আমি সংক্ষেপে এখানে দিলাম পিপি মানে ভার্ব 3, বুঝে নিন। তাহলে এখানে আমি যদি এইভাবে লিখি যে ব্র্যাকেটে বাই, এরপরে ব্র্যাকেটে আছে টেক, বাই টেক রেগুলার এক্সারসাইজ। এখন অর্থটা কি হলো চিন্তা করেন, বাই মানে দ্বারা, টেক মানে নেওয়া, নেওয়া দ্বারা রেগুলার এক্সারসাইজ, নেওয়া দ্বারা ইউ ক্যান বি ফিট, তুমি সুস্থ থাকতে পারো বা তুমি ভালো স্বাস্থ্য, ইউ ক্যান হ্যাভ এ সাউন্ড হেলথ, তুমি সুন্দর স্বাস্থ্য পেতে পারো। এখন আপনাকে এখানে লক্ষ্য করতে হবে আমি বাই যে বলছি এটা কি বাইয়ের ব্র্যাকেটটা কি বাইয়ের পরে আছে নাকি বাইয়ের আগে আছে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখন আমি যদি এইভাবে লিখি হি আর্নড মানি, এভাবে থাকতে পারে বাই ব্র্যাকেট আছে ডু, এখন এখানে আছে ইলিগাল বিজনেস, তাহলে হি আর্নড মানি বাই, এখন এইটার যে বাই আছে এই বাইটার মধ্যে এভাবে ধরবেন, ধরে ভাইয়ের এটা আছে কি পরে ড্যাশ দেওয়া আছে, তাহলে ভাইয়ের পরে থাকলে কি হয়, ভাইয়ের পরে থাকলে হয় আইএনজি। আর যদি ভাইয়ের পূর্বে ব্র্যাকেট থাকে সেটা কিভাবে থাকতে পারে, যেমন হি ব্র্যাকেটে লিখলাম ইন্সপায়ার বাই হিজ ফ্রেন্ড টু স্টার্ট এ বিজনেস, ধর এরকম আছে। তাহলে এটা কি বাইটা কোথায় আছে, বাইটা আছে
পরে এবং ব্র্যাকেটটা আছে আগে, তাহলে বাইয়ের পূর্বে যদি থাকে তাহলে আপনাকে পাস্ট পার্টিসিপল দিতে হবে, এবং যদি সেখানে হয় বা করা হয় তাহলে আপনাকে অ্যামিজার দিতে হবে। তখন হয়ে যাবে হি ইজ ইন্সপায়ার্ড বাই হিজ ফ্রেন্ড। এখন এখানে লক্ষ্য করেন হি আর্নড মানি, বাইয়ের পরে ব্র্যাকেট আছে, তাহলে এখানে হয়ে যাবে আইএনজি। তাহলে এখানে কি লিখলেন? বাই ডুইং। আমি সরাসরি এখানে উত্তর দিলাম। এখন এখানে দেখেন বাইয়ের পরে আছে, তাহলে আপনি এখানে বুঝবেন যে এখানে আপনাকে আইএনজি ব্যবহার করতে হবে। বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্ব থাকলে সেটা আইএনজি হয়, কিন্তু বাইয়ের পূর্বে যদি থাকে তাহলে এটা হয়ে যায় প্যাসিভ ভয়েসের বাক্য। যেমন তাকে হি ইজ ইন্সপায়ার্ড, সে উৎসাহিত হয়েছে। এখন এখানে আপনারা ইজ দিতে পারবেন, সে উৎসাহিত হয়েছিল যদি অতীতকালে বোঝান তাহলে এটা দিতে পারবেন, অথবা হি হ্যাজ বিন ইন্সপায়ার্ড, সে উৎসাহিত হয়েছে, আপনারা এটাও দিতে পারবেন। এখন আপনার কাছে অর্থ যেটা মিলে সেটাই কিন্তু রাইট। আপনি মনে করেন না যে আনসারে ইজ দেওয়া আছে সেই জন্য ইজ রাইট হবে। ইজ হলে সে উৎসাহিত হয়েছে কার দ্বারা? বাই হিজ ফ্রেন্ড। ওয়াজ থাকলে সে উৎসাহিত হয়েছিল, হ্যাজ বিন থাকলে সে উৎসাহিত হয়েছে, হ্যাজ বিন হয়েছে, বাই হিজ ফ্রেন্ড টু স্টার্ট এ বিজনেস। দেখেন টুর পরে এখানে কি আছে? শুধু টু আছে, এই জন্য মূল ভার্ব হয়েছে। এইভাবে কিন্তু যে কোনো জায়গায় রুলগুলো লক্ষ্য করে করবেন। তো আপনাদেরকে যদি আমি এখন একটা দেই, দ্য কম্পিউটার ওয়াজ, কিংবা এখানে ওয়াজ দিলাম না, আমি এইভাবে দিলাম ইনভেন্ট এ লং টাইম অ্যাগো। এখন আপনি বাংলাতে যদি মিলান তাহলে দেখেন এইখানে আছে কম্পিউটার, ব্র্যাকেটে দিয়ে দিল বাই সায়েন্টিস্ট। এখন এই যে বাইটা আছে, এই বাইয়ের পূর্বে ব্র্যাকেট দেওয়া আছে, লক্ষ্য করেন বাইয়ের কি আছে? পূর্বে ব্র্যাকেট দেওয়া আছে। তো বাইয়ের পূর্বে পাস্ট পার্টিসিপল হবে এবং একটা সাহায্যকারী ভার্ব লাগবে। এখন কম্পিউটার কি আজকে অ্যাগো অতীতকালে? তাহলে আপনাকে লিখতে হবে হি ওয়াজ ইনভেন্টেড, নাকি হি ইজ ইনভেন্টেড হবে এইটা, নাকি হি হ্যাজ বিন হবে, নাকি হ্যাড বিন। এখান থেকে যে কোনো দুইটা উত্তর আপনি নিতে পারবেন। আপনি যদি বর্তমানে চিন্তা করেন তাহলে দুইটা হবে, আর যদি অতীতকালে চিন্তা করেন তখনও দুইটা উত্তর আমি দিয়ে দিলাম। তো বর্তমানে চিন্তা করলে কোন দুইটা উত্তর, আর অতীতকালে করলে কোন দুইটা উত্তর এখানে রাইট হবে, আপনারা আমাকে আনসারে কমেন্টে দিয়ে দিবেন। এখন দেখেন দুই অক্ষর মিললে মূল ভার্ব, যেমন আমরা বলছিলাম দেখেন সে দুই অক্ষর, ধরেন এটা আমরা বাংলাতে চিন্তা করলেন হি গোজ টু স্কুল রেগুলারলি, সে স্কুলে যায় রেগুলারলি। এখন এখানে যদি এইরকম দিয়ে দেয় যে রেগুলারলি না দিয়ে নাও দিয়ে দিল, তখন কিন্তু আপনাকে মিলতে দিতে হবে সে স্কুলে যাইতেছে এখন। আর এখানে রেগুলারলি সে সবসময় স্কুলে যায়, তখন কিন্তু এই যাইটা দুই অক্ষর থাকে, তখন বাংলাতে দুই অক্ষর থাকলে মূল ভার্ব বসাতে হবে। এরপরে লক্ষ্য করেন বাইরেরটা গেল। এখন আপনি দেখেন দুই অক্ষর মিলে নিজে কাজ না করলে প্যাসিভ ভয়েস হয়। এটাও আমি এখানে আপনাদেরকে দেখাইছি। যেমন দেখেন কম্পিউটার যখন আমি বসাইছি এই জায়গাটাতে লক্ষ্য করেন, দ্য কম্পিউটার, এই কম্পিউটার কি নিজে কাজ করতে পারে না? তখনই কিন্তু বুঝবেন যে এখানে প্যাসিভ ভয়েস হয়ে যাবে, তার মানে ভার্বে পাস্ট পার্টিসিপল হবে এবং একটা অক্সিলারি ভার্ব লাগবে। বর্তমান হলে আমি যার, অতীতকালে ওয়াজ ওয়ার, সাধারণত এইভাবে চিন্তা করবেন। এখন দেখেন অ্যান্ড এর আগে পরে সবসময় সমান হয়। এইটা কি আমি ডিরেক্টলি আপনাদেরকে বুট কুশানে দেবো। যেমন এখানে এভাবে যদি কেউ লেখে হি worked all day long and he worked all day long and ব্র্যাকেট দিলাম make আমি দিলাম কেক, এনি টাইপ অফ, সেটা ভাপা পিঠা হতে পারে, যে কোনো ধরনের পিঠা হতে পারে, সে এটা তৈরি করে অ্যাট নাইট। এখন আপনি দেখেন এখানে যদি অ্যান্ড দেওয়া থাকে কোনো বাক্যে, তাহলে এই অ্যান্ডটাকে আগে মার্ক করবেন, এইভাবে মার্ক করলেন। এখন দেখেন এই আগের ভার্ব যেই ফর্ম দেওয়া থাকবে, যদি সেখানে কোনো কনজাংশন না থাকে, একটা বাক্য যদি থাকে, তাহলে দেখেন আগে কোনো কনজাংশন নাই, শুধু অ্যান্ড আছে, তাহলে বুঝতে হবে আপনাকে এই অ্যান্ডের আগের ভার্বের যেই ফর্মটা আছে, আপনি যদি ডান পাশে ফর্ম পান তাহলে এইটা উত্তর করবেন কিভাবে? এইটা দেখে। এখন যদি এইটাতে ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে এই পাশেরটা দেখে আপনাকে
উত্তর করতে হবে। তাহলে হি ওয়ার্ক অল ডে লং অ্যান্ড, তাহলে যেহেতু অ্যান্ডের আগে পরে সমান হয় তাহলে এখানে মেক হবে নাকি মেড হবে, এইটা আপনারা বুঝে উত্তর দিবেন। মনে রাখবেন অ্যান্ডের আগে পরে সবসময় একই ফর্মের ভার্ব হবে। তো আপনারা এখানে অ্যান্ডের রুল দেখাইলাম, অ্যামিজার অজার রুল দেখাইলাম। এখন আমি সরাসরি ঢাকা বোর্ড 2019 থেকে বুট কুয়েশন এসএসসি এবং এইচএসসির জন্য, এটা জেএসসি এসএসসি এইচএসসির জন্য আমি এটা নিলাম। এখন আমি আপনাদেরকে ওই রুলগুলোর অনুযায়ী আমি সরাসরি আপনাদেরকে আনসার করে দেখাবো। লক্ষ্য করবেন আপনারা যেটাই পড়েন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনাকে বুঝতে হবে, এবং বাংলা থেকে ইংরেজি না বুঝে কোনো এই ব্লাইন্ডলি কোনো কিছু শিখবেন না। কানার মতো যদি শিখেন তাহলে আপনি জীবন বড়াই কানাই থেকে যাবেন, আপনি নিজে কোনো কিছু করতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান টু বি ফলোইং মি অ্যাজ ইফ every words you can understand in Bengali and in English। আপনারা ইংরেজিতেও বুঝতে পারেন এবং সেটা বাংলাতেও বুঝতে পারেন। তাহলে লক্ষ্য করেন প্যাট্রিয়টিজম হচ্ছে স্বদেশপ্রেম ইজ এ নোবেল ভার্চু। স্বদেশপ্রেম হচ্ছে, এখন এখানে যদি ব্র্যাকেটে বি দেওয়া থাকতো তাহলে আমি যার বসাইতে পারতেন। স্বদেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। ইট ড্যাশ এ ম্যান, তাহলে আমাকে কি করতে হবে, আমি এই রুলগুলো আপনাদেরকে দিছি, আপনারা এগুলো নেবেন। আমি সরাসরি এখন এটিগুলো বাদ দিয়ে দিতেছি, আপনারা ভিডিওটা আগে পোস্ট করে করবেন, আমি এখান থেকে আনসার করে দেখাবো। তাহলে দেখেন থিঙ্ক কিভাবে, যদি রাইট ফর্ম ভার্ব এভাবে আসে তখন কিভাবে করবেন, আগে এই ভার্বগুলো পড়ে নেবেন। থিঙ্ক অর্থ চিন্তা করা, ডাই অর্থ মারা যাওয়া, বি অর্থ অ্যামিজার, ডিফেন্ড কোনো কিছু রক্ষা করা, প্রতিরক্ষা করা, ওনার, ওনার অর্থ শ্রদ্ধা করা, সম্মান করা, ইন্সপায়ার, ইন্সপায়ার অর্থ উৎসাহিত করা, স্যাক্রিফাইস, এগুলো সব কিন্তু ভার্ব। স্যাক্রিফাইস এর অর্থ হচ্ছে কোনো কিছু উৎসর্গ করা, রিমেম্বার অর্থ স্মরণ করা। তাহলে আমরা কি পাইলাম, মনে করা, চিন্তা করা, মারা যাওয়া ব্র্যাকেট বি মানে অ্যামিজার অজয়ার, ডিফেন্ড প্রতিরক্ষা করা, সম্মান করা, উৎসাহিত করা, স্যাক্রিফাইস, এইটা দুইবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে বাংলাতে চিন্তা করবেন যে আপনার এখানে কোন কথাটা মিলতেছে। তাহলে লক্ষ্য করেন প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, অর্থ কি, স্বদেশপ্রেম হচ্ছে একটা মহৎ গুণ। ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, এইটা ড্যাশ এ ম্যান, তাহলে এটা চিন্তা করে একটা ম্যানকে, এটা মারা যায় একটা ম্যানকে, এটা অ্যামিজার একটা ম্যানকে, মিলে না। ইট ডিফেন্স, এটা রক্ষা করে একটা ম্যানকে, ইট ওনার্স, এটা সম্মান করে একটা ম্যানকে, এটা উৎসাহিত করে একটা ম্যানকে। তাহলে এখানে কোন রুল পড়েছেন দেখেন, ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে আপনাকে ভার্বের শেষে এস বেস দিতে হবে। তাহলে আনসারটা কি হবে, ইন্সপায়ার্স, ইন্সপায়ার্স, নাকি আনসারটা হবে, আপনি কিন্তু বুঝাই দিয়েছি, আপনারা কিন্তু কমেন্টে আনসার দিবেন, নাকি শুধু ইন্সপায়ার নাকি ইন্সপায়ার। এখানে রুল আছে থার্ড পারসন সিঙ্গুলার আছে, আর আমরা উপরে বুঝাইছি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এসবিএস হয়। তাহলে এখানে দেখেন আপনার কাছে কোনটা মিলে, এটা উৎসাহিত করে, এটা উৎসাহিত করেছিল, এটা উৎসাহিত করে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই তিনটার থেকে একটা আপনারা কমেন্টে আনসার দিবেন যদি বুঝতে পারেন, না বুঝলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আবার। তাহলে ইট ইন্সপায়ার এ ম্যান, একটা মানুষকে উৎসাহিত করে, থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের শেষে এসবিএস, তো এই তিনটা থেকে একটা বেছে নেন। এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু, তাহলে আমরা এখানে শুধু টু পাইছি, আমরা জানি টু পরে মূল ভার্ব হয়। এখন টু ড্যাশ দ্য ফ্রিডম, তাহলে টু ড্যাশ দ্য ফ্রিডম, টু অর্থ হচ্ছে তে। তাহলে দেখেন এটা একটা মানুষকে উৎসাহিত করে, টু শেড ঝরাতে, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড শেষ রক্তবিন্দু ঝরাতে, কি করতে, শেষ রক্তবিন্দুটা কিসের জন্য ঝরাতে, টু ড্যাশ দ্য ফ্রিডম। তাহলে দ্য ফ্রিডম মানে কি, স্বাধীনতা, স্বাধীনতা চিন্তা করতে, স্বাধীনতা মারা যেতে, স্বাধীনতা অ্যামিজার, এইভাবে সবটি মিলাবেন। স্বাধীনতা রক্ষা করতে, স্বাধীনতা সম্মান করতে, স্বাধীনতা উৎসাহিত করতে, স্বাধীনতাকে স্যাক্রিফাইস, তাহলে স্বাধীনতাকে রক্ষা করতে বোঝায়। তাহলে রক্ষা করতে বোঝায়, এখানে আছে টুর রুল, আর আপনারা জানেন টুর পরে আইএনজি হয়, না হলে মূল ভার্ব হয়। কিন্তু আইএনজি হয় উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ওয়িং টু, এগুলো যদি থাকে তাহলে আইএনজি হয়। তাহলে আপনারা কি এখানে ডিফেন্ড এইটা উত্তর নেবেন, নাকি ডিফেন্স এইটা উত্তর নেবেন, নাকি ডিফেন্ডিং, কারণ এইটা উত্তর নেবেন। এই তিনটা থেকে আপনারা একটা বেছে আমাকে কমেন্টে উত্তর দিবেন বি নাম্বারের জন্য। এরপরে দেখেন তাহলে এটা উৎসাহিত করে একটা মানুষকে কি রক্ষা করতে, টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার স্বাধীনতা রক্ষা করতে। এরপর দেখেন এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, একটা মানুষ উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট, নট দেখার পরে আপনি এখানে বুঝতে পারতেছেন অক্সিলারি ভার্ব হবে, আর উপরে যেহেতু ব্র্যাকেটে বি আছে তাহলে দেখেন আমরা যেটা যেটা নিতেছি এটা আমরা দিব, ডিফেন্ড নিছি, তাহলে আমরা এখানে বি ব্যবহার করলাম, এই ব্র্যাকেটে বির জন্য তখন কি ব্যবহার করব, অ্যামিজার ওয়াজ ওয়ার। তাহলে এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, এখানে কি এম
নিবেন নাকি ইজ নিবেন নাকি আর নিবেন, আপনারা আমাকে কমেন্টে উত্তর দিবেন। এরপরে দেখেন বেটার দ্যান এ বিস্ট, তাহলে এখানে বলছে একটা মানুষ উইদাউট প্যাট্রিয়টিজম, দেখেন এটা সবটুকু সাবজেক্ট বানাইছে, তাহলে সাবজেক্ট কিন্তু এভাবে প্রিপোজিশন দিয়ে বড় করা যায়। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, একজন মানুষ কি ছাড়া, স্বদেশপ্রেম ছাড়া, এখানে কি এম হবে না কিজ হবে, তাহলে একজন মানুষ যেহেতু আছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন এম ইজ না আর কোনটা। নট বেটার দেন, একটা পশুর চেয়ে সে ভালো না, যে মানুষের স্বদেশপ্রেম নাই সে পশুর চেয়ে ভালো না, সে পশুর চেয়েও খারাপ, এরকম বুঝাই দিতেছে। এরপর লক্ষণ এ ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল, তাহলে এখানে দেখেন বাইয়ের পূর্বেরটা কি হয়, পাস্ট পার্টিসিপল হয় আমরা জানি, তো কোন ওয়ার্ডটা বসবে, এই জন্য আমরা কি করব, আমরা লক্ষ্য করব এ ট্রু প্যাট্রিয়ট, আমি এখানে দেখি কি আছে, একটা সত্যিকারের স্বদেশপ্রেমিক ড্যাশ বাই অল, চিন্তা করে বাই অল, মারা যায় বাই অল, ব্র্যাকেটে বি আছে ডিফেন্ড প্রতিরক্ষা করে, এটা আমরা বসায় ফেলছি, যেগুলো বসায় ফেলবেন এগুলো আগে মার্ক করে দেবেন ছোটো ছোটো করে যেন আপনার সুবিধা হয়। ইন্সপায়ার আমরা আগে বসাইছি, এটাও দিছি। এখন আমার বাকি যেগুলো থাকে, সম্মান করে সবাই, তাহলে একজন মানুষ সবার দ্বারা সম্মানিত হয়, হয় বা করা হয় থাকলে অ্যামিজার বিবি, যেহেতু বাই আছে তাহলে এটা পেসিভ বয়সে চলে গেছে কিন্তু, কারণ স্বদেশপ্রেমিক, একজন স্বদেশপ্রেমিক সে সম্মানিত হয়, সে নিজে সম্মান করে না, সম্মানিত হয়, তাহলে হয় বা করা হয় থাকলে অ্যামিজার পিপি। তাহলে আপনারা এখানে কি দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার মূল ভার্ব বসাবেন, তাহলে সম্মানিত ওনার বসাবেন নাকি ইজ ওনার বসাবেন, নাকি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস এটা হবেন। তাহলে এখানে রুল হচ্ছে বায়ের পূর্বে পাস্ট পার্টিসিপল হয় এবং দেখতে হয় অক্সিলারি ভার্ব কোনটা হয়, বাংলা যদি বর্তমানে থাকে তাহলে অ্যামিজার, আর স্বদেশপ্রেম সবসময় সম্মানিত হয়, এটা সবসময় প্রেজেন্টই থাকবে, তাহলে কোনটা উত্তর আপনারা কমেন্টে আনসার দিবেন। এরপর দেখেন হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, তাহলে কি হবে, সে সবসময় কি করে, চিন্তা করে, চিন্তা করে ইংরেজি কি থিঙ্ক, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস হয়। তাহলে আপনারা এইখানে কি থিঙ্ক বসাবেন নাকি থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস হয় থিংস বসাবেন, নাকি পাস্ট ফর্ম থট বসাবেন, তাহলে আপনারা উত্তর দিয়ে দিবেন, তিনটা থেকে কোনটা বেশি উত্তর দিবেন। এরপর লক্ষ্য করেন ফর দ্য ওয়েলফেয়ার, ফর অর্থ জন্যে, দ্য ওয়েলফেয়ার অর্থ কল্যাণ, অফ হিজ কান্ট্রি তার দেশের কল্যাণের জন্য সবসময় সে চিন্তা করে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে দ্য প্যাট্রিয়টিক ম্যান, আনপ্যাট্রিয়টিক ম্যান, এখন এখানে একজন ম্যান না অনেকগুলো ম্যান বুঝেছে, তাহলে কিন্তু এস বাই এস হবে না, এটা মাথায় রাখতে হবে। একজন আনপ্যাট্রিয়টিক ড্যাশ ওনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তাহলে এখানেও কি চিন্তা করে একজন, তাহলে অপরদিকে একজন চিন্তা করে, তাহলে এখানেও কি এই থিংটা, যেহেতু এখানে কম ভার্ব আছে, থিংটা কয়বার গেল, থিংটা আমাকে সেকেন্ড টাইম নিতেছে, আমি এখানে বুঝাইলাম টু দিয়ে, তাহলে থিঙ্ক হবে নাকি থিংস হবে, এইটা আপনাদের কাছে প্রশ্ন। তাহলে অন দ্য আদার হ্যান্ড দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান থিঙ্ক নাকি থিংস, থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হয়, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে এস বাই এস হবে না হবে না, এটা আপনি বুঝে আনসার করবেন। দোজ হু অর্থ হচ্ছে যে ব্যক্তিগণ বা যারা ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট, যারা, এখন এখানে কি বাংলা কথা কি বসাইলে মিলবে সেটা দেখি আমরা, যারা চিন্তা করে, যারা মারা যায় দেশের জন্য, তাহলে দোজ হু ড্যাশ, দোজ হু যারা মারা যায়, তাহলে মারা যায় ইংরেজি কি, এখানে আপনারা কি বসাবেন, ডাই বসাবেন নাকি ডাইস বসাবেন নাকি ডাইট বসাবেন, আপনাদের মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হয় এবং দুই অক্ষর থাকলে সেটা মূল ভার্ব, তিনটাই কিন্তু মূল ভার্ব, আর এখানে আমি ডি একটা পাস্ট ফর্ম দিয়েছি, পাস্ট ফর্মের তো এখানে প্রশ্নই আসে না। তাহলে দেখেন কিন্তু আপনাকে চিন্তা করুন দোজ হু মানে কি সিঙ্গুলার না, দোজ হু এর অর্থ হচ্ছে প্লোরাল, যারা মারা যায়, তাহলে মারা যাওয়ার জন্য ডাই, ডাইস, ডাইট কোনটা নেবেন, দুই অক্ষর থাকলে মূল ভার্ব হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হয়, দোজ হু মানে সিঙ্গুলার না প্লোরাল, তাহলে আপনি কোনটা নেবেন বুঝে আনসার দিবেন। এরপর দেখেন দ্য ড্যাশ, আপনি যদি নিজে আনসার না দেন তাহলে আরেকদিন আপনি করতে গেলে এটা মাথার মধ্যে আপনার কাজ করবে না, আমি যেভাবে বলে দিতেছি এভাবে আপনার মনের কথাগুলোই কিন্তু আমি বলার চেষ্টা করতেছি। এরপর দেখেন দ্য ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, দ্য ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, তাহলে তারা ড্যাশ মৃত্যুর পরে তাদেরকে কী করা হয়, সম্মানিত করা হয়, তাহলে ওনারটাও এখানে আমার কয়বার লাগলো, দুইবার
লাগলো, অথবা তাদেরকে স্মরণ করা হয়, রিমেম্বার, ওনার করা হয় না, সম্মান করা হয়, আপনি এটা দিতে পারবেন। তাহলে আমরা এখন বসাবো সম্মান করা হয়। এখন তারা সম্মান করে নাকি করা হয়, যদি করে তাহলে মূল ভার্ব হবে, যদি করা হয় তাহলে মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল একটা অ্যামিজার লাগবে, হয় বা করা হয় থাকলে অ্যামিজার পিপি, এইভাবে মাথায় রাখবেন। তাহলে তাদেরকে সম্মান স্মরণ করা হয়, তাহলে রিমেম্বার নাকি রিমেম্বার্ড নাকি আর রিমেম্বার্ড নাকি ইজ রিমেম্বার্ড নাকি ওয়াজ রিমেম্বার্ড। এবং যদি আপনারা পারেন প্রত্যেকটা কি অর্থে বাংলা মিলছে এগুলো কিন্তু আপনারা চিন্তা করতে হবে, ইভেন আফটার দেয়ার ডেথ, এমনকি তাদের মৃত্যুর পর। দ্যাট ইজ ওয়াই, সেই জন্যেই দ্য ফ্রিডম ফাইটার্স, যারা হু ড্যাশ দেয়ার লাইফ, তাহলে 1971 গেল গা, এটা কিন্তু অতীতকালে চলে গেল, এখন কিন্তু আপনি বর্তমান থেকে অতীতকালে চলে গেলেন। যারা ড্যাশ দেয়ার লাইফ, তাহলে এখানে কি বাকি আছে দেখেন, আমরা এগুলো সব ব্যবহার করছি, থিঙ্ক ব্যবহার করছি, ডাই করছি, অনার্সি, এখানে আছে ডিফেন্ড ব্যবহার করছি, এখন আছে রিমেম্বার ব্যবহার করছি, এখন একটাই আছে স্যাক্রিফাইস। তাহলে আলটিমেটলি বুঝতে পারতেছেন এখন আপনাকে আনসার হবে স্যাক্রিফাইস। এখন অতীতকাল থাকলে আপনাকে পাস্ট ফর্ম দিতে হবে, এবং বাংলাতে মিলায় দেখেন, যারা ত্যাগ করে নাকি করেছিল, ছিল কথা যদি বাংলাতে মিলে ভার্বের শেষে, তাহলে আপনাকে বসাতে হবে পাস্ট ফর্ম। তো আপনি এখন যদি ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইস নাকি স্যাক্রিফাইসড নাকি স্যাক্রিফাইসেস, কোনটা আপনারা নেবেন আপনি নিজে বুঝে এখানে আনসারটা দিয়ে দেবেন। ভিডিওটা পোস্ট করবেন, ভিডিওর নিচে একটু স্ক্রল করে নিচে উপরে উঠান ভিডিওটাকে, যদি ভিডিওটা আটকা একটু উপরে উঠান তাহলে নিচে দেখবেন কমেন্টের অপশন থাকবে, সেখানে আপনি কমেন্ট করে দিবেন, এবং আই নাম্বার উত্তর দেবেন, যে নাম্বার। তাহলে দেখেন দেয়ার লিভস ইন 1970 আর রিমেম্বার্ড অ্যান্ড, এবং তাদেরকে দেখেন তাদেরকে স্মরণ করা হয় এবং সম্মানও করা হয়। তাহলে ওনার কিন্তু দুইবার আসলো, সম্মান করা ইংরেজি কি একটা ওয়ার্ড, যদি কম দেওয়া থাকে সেখানে দুইবারও আসতে পারে, বাংলা কথার সাথে মিলানো হচ্ছে মূল জিনিস। তাহলে সম্মান করা হয়, আমরা জানি এন্ডের আগে যেভাবে বসানো হয়েছে, আগের ভার্বের যে রূপ আছে দেখেন এখানে যে রূপ আছে সেম একই রূপেই আপনাকে দিতে হবে। তাহলে এখন আগের ভার্বে আমার কি আছে, রিমেম্বার, ইডি দেওয়া আছে, আমি যার পাস্ট পার্টিসিপল, এবং এটা পেসিভ ভয়েসে চলে গেছে। তাহলে এখানেও আমাকে পেসিভ ভয়েস পাস্ট ফর্ম, শুধু ভার্বের ফর্মটা দিবেন, আগে তো আমি যার আছেই, এন্ডের আগে পরে ভার্বের সমান ফর্ম হয়, তাহলে এখানে উত্তর দিবেন কি ওনার্ড। এটা হচ্ছে ওনার। অনেকে দেখবেন NOURED লেখা, এটা হচ্ছে ব্রিটিশে, আর SONORED এটা হচ্ছে আমেরিকাতে। তো আমি এখানে আপনাদেরকে A to Z দেওয়ার চেষ্টা করছি, আপনারা রুলগুলো আগে ভালো করে বুঝবেন। একটা জিনিস যদি ভালো করে না বুঝেন তাহলে আপনারা কখনোই আপনারা পরীক্ষার হলে ভালো আনসার করতে পারবেন না। আর মনে রাখবেন, যদি বই থেকে মুখস্থ করেন যে আমি এই বুট কোশ্চেন মুখস্থ করে ফেলেছি, তাহলে আজকে আপনি হয়তো এইটার মর্ম বুঝতে পারতেছেন না, আগামীকাল বুঝতে পারবেন যে আপনি কতটুকু গিলটি আপনি এখানে করছেন এবং কতটুকু আপনাকে সাফার করতে হবে, ইউ নো অ্যা লট অ্যাবাউট দ্যাট। সো গাইস, আমি আপনাদেরকে প্রত্যেকটা অক্ষর বাংলা সহ বুঝিয়ে দিই, প্রত্যেকটা রুল কেন হয়েছে সেটা আমি বুঝিয়ে দিই। যদি এইভাবে প্রত্যেক দিন ভিডিও পেতে চান, যদি আপনাদের সন্তানদের জন্য, আপনাদের স্টুডেন্টদের জন্য পেতে চান, দয়া করে আমার এই ভিডিওগুলোতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমাকে উৎসাহিত করার জন্য অন্তত কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগে। আপনাদের কাছে শুধু এইটাই প্রত্যাশা, আপনারা লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর যারা স্পোকেন শিখতে চাইতেছেন, মনে রাখবেন আমি প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে দেই, আমি প্রত্যেক দিন আমার সাথে থাকতে থাকেন। আলটিমেটলি আপনি গ্রামার ভিডিও হোক, আর সেটা ট্রান্সলেশন ভিডিও হোক, সেটা যে কোনো টেন্সের ভিডিও হোক, মডেল ভার্ব হোক, হোয়াটএভার, আমি যখন গ্রামার ভিডিও তৈরি করব এর মধ্যে প্রত্যেকটা আপনাদেরকে বুঝিয়ে দিব, এবং এখানে আপনাদের ভোকাবুলারি আলটিমেটলি বিল্ড আপ হয়ে যাবে। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, এবং এইভাবে প্রত্যেক দিন আমি আপনাদেরকে দিতে থাকবো। আজকে 3 নাম্বার প্রশ্ন দিয়েছি, আগামীকাল যারা SSC কোয়েশ্চেন্স আছে তাদের 4 নাম্বার, কিন্তু এখানে আমি JSC, SSC, HSC সবারই 100% কাজে লাগবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।